আসসালামু আলাইকুম। আ খুব বেশি মানুষ আসলে আজকে ক্লাসে জয়েন করে নাই এখনো। তো nevertheless regardless আমরা শুরু করছি। তো আমরা আজকে একটা নতুন টপিক স্টার্ট করব। এই টপিকটার নাম হচ্ছে scheduling। তো ও এটা অপারেটিং সিস্টেমের একটা কোর কনসেপ্ট scheduling। আম scheduling এর মধ্যে যেই সমস্ত টেকনিক আমরা স্টাডি করছি সেইগুলি শুধুমাত্র অপারেটিং সিস্টেমে ইউজ হয় এরকম না। অন্যান্য বিভিন্ন প্রবলেমে একই টেকনিক গুলা ব্যবহার করা যেতে পারে। তো সময়ের সাথে সাথে আমরা সেগুলোর সাথে পরিচিত হব আশা করি। তো স্কেডিউলিং হচ্ছে এরকম যে আমরা আমাদের প্রসেসের একটা মডেল করছিলাম। সো সেই মডেলটা ছিল এরকম যে প্রসেস গুলা ৩ টা স্টেটে বেসিক্যালি থাকে। একটা হচ্ছে রেডি স্টেট, একটা হচ্ছে রানিং স্টেট, আরেকটা হচ্ছে ব্লক স্টেট। তো যখন মাল্টিপল প্রসেস এই রেডি স্টেটে থাকে, মাল্টিপল প্রসেস একাধিক প্রসেস যখন রেডি স্টেটে থাকে, তখন এটা অপারেটিং সিস্টেমের একটা রেসপন্সিবিলিটি যে পিক করা কোন প্রসেসটা এখন রান করবে। তো সেইটা আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে যেই অ্যালগরিদম ব্যবহার করে আমরা ডিসিশনটা নেই যে অমুক প্রসেসের এখন রান করার কথা মাল্টিপল প্রসেস থেকে, একাধিক প্রসেস থেকে কোন প্রসেসটা এখন রান করবে, এই ডিসিশনটা আমরা যেই অ্যালগরিদম ইউজ করে নেই সেই অ্যালগরিদম গুলিকে বলা হয় হচ্ছে স্কেডিউলিং অ্যালগরিদম। তো বিষয়টা হচ্ছে এরকম যে সিপিইউ টাইমের জন্য প্রসেসগুলা একটা কম্পিটিশনের মধ্যে থাকে। সিপিইউ এর মধ্যে প্রত্যেকটা প্রসেস রান করতে চায়। সিপিইউ টাইম একটা স্ক্যার্স রিসোর্স। কেমন? মেইন ফ্রেম কম্পিউটার গুলোতে এটা আসলেই একটা স্ক্যার্স রিসোর্স। মেইন ফ্রেম কম্পিউটার মানে হচ্ছে বড় বড় কম্পিউটার গুলা যেখানে অনেক প্রসেসিং একবারে চলে, যেমন ধরো ব্যাংক। ব্যাংকের দিনের শেষে বা মাসের শেষে যতগুলা প্রসেসিং হয় সেইগুলা একবারে অনেক অনেক প্রসেসিং তাকে করতে হয়। কারণ ইউজুয়ালি ব্যাংকের আ কাস্টমারের সংখ্যা অনেক বেশি থাকে। তো তারপরে ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অনেক আদান-প্রদান হইতে পারে। আ কাস্টমার টাকা তুলতে পারে, টাকা রাখতে পারে। তো সবকিছু মিলায়ে মাল্টিপল আ আ কাস্টমার, মাল্টিপল ব্যাংক তাদের ইন্টারেকশন গুলা সবকিছু যেন আ কনসিস্টেন্ট ওয়েতে হয়, সেই কারণে দিনের শেষে বা মাসের শেষে অথবা বছরের শেষে আ অনেক প্রসেসিং আসলে চালাইতে হয়, তাই না? এবং বছরের শেষে প্রসেসিং গুলা এত বেশি যে ২-১ দিন ব্যাংকে ওয়ার্কিং ডে হইলেও তারা তাদের স্বাভাবিক অপারেশন গুলাই বন্ধ রাখে। তো এই বড়, বড় অপারেশন গুলা যেই মেশিনে চালানো হয়, সেগুলাকে ইউজুয়ালি বলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তো এই মেইন ফ্রেম কম্পিউটারে আ সিপিইউ টাইম আসলেই অনেক স্কার্স একটা রিসোর্স। আ সেটা অবশ্য পার্সোনাল কম্পিউটারে অত স্কার্স না, তাই না? যেমন আ তুমি হয়তো এখন Zoom এর যে অ্যাপ সেটাই আসলে ইউজ করছো। তো তুমি সেটার পাশাপাশি হইতে পারে তুমি সেটার পাশাপাশি অ্যাম অন্য কোনো কিছু একটা কাজ করছো, যেই কারণে তোমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে মাঝে, মাঝে কিছুটা সুইচিং করতে হইতে পারে। মাঝে, মাঝে তাকে কিছু ডিসিশন হয়তো নিতে হতে পারে, স্কেডিউলিং ডিসিশন। কিন্তু এই সিপিইউ টাইমটা মেইনফ্রেম কম্পিউটারে যতটা স্কার্স, আ তোমার আ আ পার্সোনাল কম্পিউটারে সেটা তত স্কার্স রিসোর্স না। যখন আমরা সার্ভারে চলে আসি, নেটওয়ার্ক সার্ভারে, তখন আবার এইটা বেশ স্কার্স একটা রিসোর্স। এবং আ ছোট, ছোট কম্পিউটিং ইউনিটের জন্য খুব বেশি রিসোর্স আবার সেখানে নাই। কেমন? ছোট, ছোট কম্পিউটিং ইউনিটের জন্য। ছোট, ছোট কম্পিউটিং ইউনিট গুলো এরকম যে আ আমরা কিছু, কিছু বাজওয়ার্ড এর সাথে এখন রিসেন্ট টাইমে পরিচিত হচ্ছি, তাই না? যেমন আইওটি। আইওটি একটা রিসেন্ট টাইমে খুব বড়সড় একটা বাজওয়ার্ড। আ তো আইওটির কনসেপ্টটা হচ্ছে এরকম যে আ সময়ের সাথে, সাথে যত ছোট, ছোট জিনিস আছে সবকিছুই ইন্টারনেটে কানেক্টেড। তুমি
তোমার যে গাড়িটা আছে সেই গাড়িটাকে স্মার্ট কার হিসেবে যদি তুমি ইউজ করো, তাহলে সে নিজে অটোমেটিক ড্রাইভ করে, থামে, আগায় পিছায়, তাই না? তো সেটা যদি ইন্টারনেটে কানেক্টেড হয় তাহলে হয়তো রিমোটলি তাকে কন্ট্রোল করা যেতে পারে। সো এই এই সবকিছুই হচ্ছে আস্তে আস্তে কম্পিউটিং ইউনিটে পরিণত হচ্ছে। তো এই কম্পিউটিং ইউনিটটা যখন স্মল হয় তখন এখানে আবার অত বেশি রিসোর্স থাকে না, তাই না? আমি জানি না তোমরা মাইক্রো কন্ট্রোলার পড়ছো কিনা। মাইক্রো কন্ট্রোলারের দিয়ে আমরা যে সিস্টেম গুলো ডেভেলপ করি, সেই সিস্টেম গুলো হচ্ছে এরকম ছোট ছোট কম্পিউটিং ইউনিট, ঠিক আছে? সো সেখানেও খুব বেশি রিসোর্স আসলে থাকে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে রিসোর্স নাই মানে হচ্ছে স্কেজুলারকে একটু স্মার্ট হতে হবে, তাকে একটু চিন্তা করে একটু স্মার্ট ওয়েতে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো থেকে পিক করতে হবে। অমুক প্রসেসকে রান করলে হয়তো এখন সবচেয়ে ভালো অপশন আমাদের সামনে এই। সো স্কেজুলারকে এই ব্যাপারগুলো ভাবতে হয়। সে সিপিইউ টাইমের একটা এফিশিয়েন্ট ইউজ যেন হয়, এটা তার জন্য একটা গোল। তারপরে পাওয়ার কনজাম্পশন অপটিমাইজ করা, এটা তার একটা গোল, তাই না? যেমন মাইক্রো কন্ট্রোলার যদি একটা ব্যাটারিতে চলে, সেই ব্যাটারির পাওয়ার যদি রান আউট করে তাহলে তো তোমাকে গিয়ে আবার ব্যাটারিটা ইনস্টল করতে হবে, কারণ মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম গুলো ইউজুয়ালি অ্যাবান্ডেন্ট পাওয়ার সাপ্লাই তার কাছে থাকে না, ঠিক আছে? সো এরকম আর কি। তো আহ, তাহলে বেসিক আইডিয়াটা হচ্ছে এরকম যে সিপিইউ টাইম অথবা পাওয়ার কনজাম্পশন অথবা অন্যান্য রিসোর্সের ইউটিলাইজেশন, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা অ্যাচিভ করতে চাই আহ, নানা বিভিন্ন প্রসেসের মধ্যে সুইচ করে করে। তো আহ, মূল ইস্যুটা হচ্ছে সিপিইউ টাইম। প্রসেসগুলো সিপিইউ টাইম নেয়ার জন্য চেষ্টা করতে থাকে, এবং স্কেজুলারের যে গোলগুলো আছে, সিপিইউ টাইমের এফিশিয়েন্ট ইউজ এনশিওর করা অথবা পাওয়ার কনজাম্পশন অপটিমাইজ করা, সেইগুলা এনশিওর করার জন্য রেডি স্টেট থেকে, এই যে রেডি স্টেট আছে, রেডি স্টেট থেকে একাধিক প্রসেসের মধ্য থেকে সার্টেন কোনো একটা প্রসেসকে পিক করতে হয় কোনো অ্যালগোরিদম একটা ইউজ করে। সেই অ্যালগোরিদমটাকে আমরা বলি হচ্ছে স্কেডিউলিং অ্যালগোরিদম। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু স্কেডিউলিং অ্যালগোরিদমের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো প্রসেসগুলা এরকম হয় যে একটা প্রসেসের লাইফ সাইকেল দুইটা পার্টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তারা কিছুটা কম্পিউটিং টাইমের মধ্যে থাকে, এরপরে তারা আইওর জন্য ওয়েট করে, ঠিক আছে? কম্পিউটিং টাইম এবং আইও টাইম। সো কম্পিউটিং টাইমটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ বার্স্ট, ঠিক আছে? কম্পিউটিং টাইমকে আমরা বলি হচ্ছে সিপিইউ বার্স্ট, এখানে লেখা সিপিইউ বার্স্ট। আর আইও আইওর জন্য যখন ওয়েট করে তখন এটাকে বলি হচ্ছে আমরা আইও বার্স্ট, ঠিক আছে? সিপিইউ বার্স্ট, আইও বার্স্ট। তো একটা প্রসেসের লাইফ সাইকেল হচ্ছে দুইটা বার্স্টে অল্টারনেট করতে থাকে। সে হচ্ছে লং সিপিইউ বার্স্টের যখন হয় তখন আসলে সে কম্পিউটিং টাইমের মধ্যে থাকে, দ্যাট ইজ ওই প্রসেসটা তখন সিপিইউ তে রান করতে থাকে, ঠিক আছে? সো কম্পিউটিং টাইমে যখন থাকে এটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ বার্স্ট। আর যখন সে আয়োর জন্য ওয়েট করে তখন আমরা এটাকে বলি হচ্ছে আইও বার্স্ট, ঠিক আছে? সো যখন সে সিপিইউ বার্স্টে থাকে তখন ওই প্রসেসটা অ্যাক্টিভলি সিপিইউ তে রান করতে থাকে। ওই প্রসেসের মধ্যে যেই মেশিন কোড লেখা আছে সেই মেশিন কোড সিপিইউ, কোর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে এক্সিকিউট করতে থাকে একটার পর একটা। কিন্তু সে এক্সিকিউট করতে করতে কোনো একটা পর্যায়ে তার মনে হইলো যে এখন একটা ফাইলের অমুক ব্লক আমাকে রিড করতে হবে। তখন সে কি করে, তখন হচ্ছে সে একটা রিকোয়েস্ট ইস্যু করে। অপারেটিং সিস্টেম তখন বুঝে যে এটা এখন ডিস্কের কাছ থেকে পড়ে আনতে হবে, তখন সে এই প্রসেসটাকে বন্ধ করে রেখে ওই ডিস্কের মধ্যে রিড করার ব্যাপারটা ইনিশিয়েট করে। তো সেটা রিড হইতে হইতে তখন
ওই অপারেটিং সিস্টেম অন্য কোনো একটা প্রসেসকে রান করতে থাকে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সামনের ওভারঅল সিনারিও। একটা সার্টেন একটা প্রসেসের কথা যদি আমরা চিন্তা করি, তার পুরা লাইফ সাইকেলের মাঝে সে কিছু সময় কম্পিউটিং এর মধ্যে থাকে, কিছু সময় সে আবার কোনো একটা এন্ড ডিভাইসের মধ্যে IO-র জন্য ওয়েট করে। তো ওই ডিভাইসটা ওই ইনপুট আউটপুট করতে, করতে তখন অন্য কোনো প্রসেস হয়তো রান হইতে থাকে আরকি। সো বিষয়টা হচ্ছে এরকম। তো যদি শুধুমাত্র ওই প্রসেসের দিকে আমরা তাকাই, তাহলে কিছু সময় সিপিইউ বার্স্ট, কিছু সময় আইও বার্স্ট। এই ব্যাপারটাই অল্টারনেট হইতে থাকে। ঠিক আছে? যখন আইও শেষ হয়ে গেল, তখন সেই প্রসেসটা আবার হয়তো রান করতে পারবে। তখন সে আবার কিছুটা সিপিইউ বার্স্টের মধ্যে থাকবে। ঠিক আছে? এবং এইখানে ২ ধরনের প্রসেসের মাঝে ডিস্টিংগুইশ করা হইছে, A এবং B। একটার মধ্যে সিপিইউ বার্স্টটা বেশ বড়, বড়। ঠিক আছে? লং সিপিইউ বার্স্ট। এই প্রসেস গুলাকে আমরা বলে থাকি হচ্ছে যে প্রসেস গুলাতে সিপিইউ বার্স্ট অনেক লম্বা। ঠিক আছে? লং সিপিইউ বার্স্ট। এই প্রসেস গুলাকে আমরা বলি হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। আর যেগুলার সিপিইউ বার্স্ট গুলা ছোট, ছোট শর্ট, এগুলাকে বলি হচ্ছে আমরা আইও বাউন্ড প্রসেস। ঠিক আছে? সো কোনো একটা সার্টেন প্রসেসের মধ্যে এক্সিকিউশনের সময় এই যে কম্পিউটিং টাইম, এই কম্পিউটিং টাইমটা কত বড় তার উপর ডিপেন্ড করে প্রসেস গুলাকে দুই ভাগে ভাগ করে আমরা বলতে পারি আরকি। একটা হচ্ছে তার সিপিইউ বার্স্ট অনেক লম্বা, তখন আমরা সেই প্রসেসটাকে বলি হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। সে তার লাইফ সাইকেলের অধিকাংশ টাইম সিপিইউ তে থাকে। আরেকটা হচ্ছে যদি তার সিপিইউ বাসটা ছোট, ছোট হয়, তখন এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আইও বাউন্ড প্রসেস। ঠিক আছে? সিপিইউ বাউন্ড প্রসেস আর আইও বাউন্ড প্রসেস এই। তো একটা কি ফ্যাক্টর হচ্ছে এখানে মূল যেই ব্যাপারটা ম্যাটার করে সেটা হচ্ছে সিপিইউ বার্স্টটা কত লম্বা, আইও বার্স্ট কত বড় সেটা নয়। এটার কারণ হচ্ছে যে সিপিইউ আসলে খুব দ্রুত এক্সিকিউশনের মাঝে দিয়ে যায়। খুব দ্রুত সিপিইউ এক্সিকিউট করতে পারে। সিপিইউ এর এক্সিকিউশন টাইম বেশ ফাস্ট। এই কারণে সিপিইউ তে যদি কোনো একটা সার্টেন প্রসেস ১০ মিনিট থাকে আর অন্য আরেকটা প্রসেস সিপিইউ তে থাকে হচ্ছে ৫ সেকেন্ড, যখন কোনো একটা ডিস্ককে রিড করতে হবে, ২ টা প্রসেসই মোস্ট লাইকলি একই সমান সময়ে ওয়েট করতে হবে। আ আমি কথাটা আরেকবার বলছি। আ অ ধরা যাক এটা হচ্ছে ১ম উপরে যেটা সেটা হচ্ছে একটা সিপিইউ বাউন্ড প্রসেস এবং নিচে যেটা এটা হচ্ছে একটা IO বাউন্ড প্রসেস। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা সার্টেন IO রিকোয়েস্ট যখন হইল, সেটা যতটুকু বড় হবে মোস্ট লাইকলি অন্য আরেকটা প্রসেসে আইও রিকোয়েস্টটা ততটুকুই বড় হবে। ঠিক আছে? এই ২ টার লেংথ মোর অর লেস সমান। এই ২ টার লেংথ মোর অর লেস সমান। এই ২ টা লেংথ অত আলাদা হয় না। ঠিক আছে? এইট এব এ এ এইটাই হচ্ছে উম মানে বাস্তবতা আরকি। প্র্যাকটিক্যালি এইটাই হয়। তো এই কারণে আইও বার্স্টটা আসলে কত বড় সেটা আসলে কোর ফ্যাক্টর নয়। কোর ফ্যাক্টর হচ্ছে সিপিইউ বার্স্ট কত বড়। সিপিইউ বার্স্ট যদি অনেক বড় হয় তাহলেই এটা সিপ সিপিইউ বাউন্ড প্রসেস। সেটা যদি ছোট হয় তাহলেই এটা আইও বাউন্ড প্রসেস। ঠিক আছে? সো ঠিক আছে। রোল 37 বলো। স্যার সেকেন্ড লাইনে যেটা কপিং বেস টু ভিডিও র্যাম, ও এটা এইটাকে কি আমি বলতেছি। এটা হচ্ছে যে আহ, মাঝে মাঝে কিছু ইনপুট আউটপুট হয়, যেই ইনপুট আউটপুট গুলা আমরা মনে করি যে এটা আসলে আইও, বাট এই সেন্সে সেটা আইও না। তো আইও মানে হচ্ছে আমাদের কাছে এখন আইও মানে হচ্ছে এরকম যখ- হ্যালো। কথা শুনতে পাচ্ছি না, আরেকবার একটু হ্যাঁ হ্যাঁ বললে হ্যাঁ ভালো হ্যাঁ হতো। আমার কানেকশনটা একটু আনস্টেবল দেখাচ্ছিল, এই কারণে আমিও থেমে গেছিলাম। তো এখানে কেউ চ্যাটেও হয়তো লিখতেছে যে শুনতে যাচ্ছে পারছে না। এখন কি শুনতে পাচ্ছো?
জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আইও বলতে আমরা ওই রকম ইনপুট আউটপুট বুঝাই যেই ইনপুট আউটপুটে সিপিইউ নট ইন ইউজ। ঠিক আছে, কিছু কিছু আইও আছে যেই আইও গুলোর সময় সিপিইউ নিজে ইউজে থাকতে পারে, যেমন ভিডিও র্যাম। ভিডিও র্যামের মাঝে তুমি কি দেখাবা এখন, সেটার জন্য যদি সিপিইউ ওই বিটগুলা ভিডিও র্যামে কপি করতে থাকে, তখন আসলে সিপিইউ অ্যাক্টিভলি সেখানে ইনভলভ, সিপিইউ অ্যাক্টিভলি ওই কাজে ইনভলভ। যেহেতু সিপিইউ ওই কাজে ইনভলভ, সেই কারণে আমরা এই সার্টেন পার্টিকুলার কাজটাকে, ভিডিও র্যামে বিটগুলা কপি করা, এই কাজটাকে আইও বলতে পারবো না। ঠিক আছে, এটাকে আমরা আইও বলতে পারবো না, কারণ সিপিইউ অ্যাক্টিভলি সেই কাজে ইনভলভ হয়ে আছে। কাজেই যদিও মনিটরে কোনো কিছু একটা দেখানো, সেই ব্যাপারটা আমাদের কাছে ইনস্টিংটিভলি মনে হয় এটা অবশ্যই ইনপুট আউটপুটের মাঝে পড়া উচিত, কিন্তু আমাদের এই কনটেক্সটে এটা আইও নয়। আইও মানে হচ্ছে সেরকম একটা অ্যাকশন, যেই অ্যাকশনে সিপিইউ ফ্রি, সিপিইউ ইউজ হচ্ছে না। সিপিইউ ইউজ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে যে অন্য কোনো একটা ডিভাইস তখন কাজ করতেছে। ঠিক আছে, যেমন হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে নিজের কিছু মেকানিজম আছে, ওই মেকানিজম ইউজ করে ও ফাইলটা পড়ে আনতেছে। যখন পড়ে আনতেছে, তখন ওই প্রসেসটা সিপিইউ আর ইউজ করতেছে না, সিপিইউটা অন্য কোনো প্রসেস হয়তো ইউজ করতে পারে। ঠিক আছে, সো যখন এরকম হবে যে অন্য কোনো একটা এন্ড ডিভাইসের সঙ্গে কমিউনিকেশন, যেই কমিউনিকেশনের জন্য সিপিইউটাকে ইনভলভ রাখার প্রয়োজন নাই, সেইটাকে আমরা বলছি হচ্ছে এই সেন্সে আইও। এটা হচ্ছে এই। ওকে, সো আমরা আমাদের ইয়েতে চলে আসি, অরিজিনাল আলোচনাটাতে ফেরত যাই। সেটা হচ্ছে যে সিপিইউ বাউন্ড নাকি আইও বাউন্ড একটা সার্টেন পার্টিকুলার প্রসেস, সেটা বোঝার জন্য আমাদের কাছে ম্যাটার করে হচ্ছে সিপিইউ বার্স্টটা কত লম্বা, আইও বার্স্ট কত বড় সেটা আসলে ম্যাটার করে না। ঠিক আছে, সিপিইউ বার্স্ট যত বড় সে তত বেশি সিপিইউ বাউন্ড। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার দাও দেখি, যে বিভিন্ন রিসার্চাররা এবং বিভিন্ন গবেষকরা আর হচ্ছে ধরো ইন্টেল, তারপর এরকম মাইক্রোপ্রসেসর ম্যানুফ্যাকচারার যারা আছে, তারা সময়ের সাথে সাথে আরো ফাস্ট মাইক্রোচিপ, আরো ফাস্ট মাইক্রোপ্রসেসর তারা তৈরি করতেছে, তাই না? সময়ের সাথে সাথে প্রসেসরের স্পিড অনেক অনেক বেড়ে যাচ্ছে। তো তাহলে টাইমের সাথে সাথে প্রসেসগুলা বেশি বেশি সিপিইউ বাউন্ড হচ্ছে নাকি বেশি বেশি আইও বাউন্ড হচ্ছে? স্যার আইও বাউন্ড। আইও বাউন্ড, এক্স্যাক্টলি। সো যত বেশি সময় যাচ্ছে, যেহেতু প্রসেসর ফাস্ট হচ্ছে, তখন তত সময়ের সাথে সাথে এই সিপিইউ বার্স্টের লেন্থটা কমে আসতেছে, তাই না? কারণ আইও করতে হয়তো তোমার আগের মতোই টাইম লাগে, কিন্তু এখন প্রসেসর এর মধ্যে একটা প্রসেস যখন রান করে, সেই টাইমটা এখন স্কুইজ হয়ে ছোট হয়ে আসতেছে। ফলে যেটা হচ্ছে যে প্রসেস গুলা বেশি বেশি আইও বাউন্ড হচ্ছে। এবং আমরা বন্ধের আগে একটা ছোট অ্যানালাইসিস দেখছিলাম আমরা, যে কয়টা আইও বাউন্ড প্রসেস একসাথে রান করলে পুরো সিপিইউ ইউটিলাইজেশন 100-র কাছাকাছি যেতে পারি আমরা। একটু স্লাইড গুলা যদি ডাউনলোড করে দেখো মুডল থেকে, তাহলে হয়তো মনে পড়বে। আমরা একটা অ্যানালাইসিস করছিলাম যে একটা প্রসেস যদি 70% লাইফ সাইকেলের 70% টাইম সে সিপিইউ ইউজ করে, তাহলে এরকম কয়টা প্রসেস লাগবে সিপিইউ এর ইউটিলাইজেশন 80% করতে, 90% করতে। কিছু গ্রাফ টাফ দিয়ে আমরা একটা মডেল বিল্ড করছিলাম, ডেভেলপ করছিলাম। ঠিক আছে, সো আমরা দেখছিলাম যে বেশ কয়েকটা আইও বাউন্ড প্রসেস আমাদের দরকার একটা সার্টেন প্রসেস, একটা সার্টেন সিপিইউ কে যদি সব সময় আমরা বিজি রাখতে চাই, ইউটিলাইজেশন যদি 90% চাই, 95% এরকম চাই, তাহলে আইও বাউন্ড প্রসেস অনেকগুলা লাগবে। ঠিক আছে, 11টা না 12টা এরকম কিছু কিছু একটা নাম্বার হয়তো ছিল আর কি। ঠিক আছে, সো আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম, যে যদি কোনো একটা প্রসেস আইও বাউন্ড থাকে, তাহলে ওইটাকে ইমিডিয়েটলি রান করার জন্য আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো
আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে যদি একটা প্রসেস আইও বাউন্ড হয় তাহলে আমরা এটাকে যত দ্রুত সম্ভব রান করার সুযোগ দিব। তার কারণ কি? তার কারণ সিপিইউ বাউন্ড সে তো তোমার সামনে আছে, তাকে তুমি যে কোনো সময় পাবা, সে সিপিইউ নেওয়ার জন্য খুবই আগ্রহী। তো কোনো একটা আইও বাউন্ড প্রসেস যদি থাকে, ওকে খুব দ্রুত সিপিইউ দিয়ে পাস করে আবার তুমি তাকে আইওর জন্য পাঠায় দাও, তাহলে সে কি করতে পারে? সবগুলা রিসোর্স সে অ্যাক্টিভ রাখতে পারে। সিপিইউ বাউন্ড প্রসেস দিয়ে সিপিইউ অ্যাক্টিভ হইলো, আবার আইও বাউন্ড প্রসেস খুব দ্রুত সিপিইউ ইউজ করে চলে গেল আবার আইও ডিভাইসের কাছে, আইও ডিভাইস গুলাও অ্যাক্টিভ থাকলো। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যে কোন একটা প্রসেস যদি আইও বাউন্ড হয় তাহলে এটা ইমিডিয়েটলি রান করা উচিত। ওকে, সো স্কেজুলার আসলে কখন রান করা উচিত? তো মাল্টিপল কেস আছে স্কেজুলার রান করার জন্য। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে মাল্টিপল প্রসেস রেডি স্টেটে থাকে, যখনই এই রেডি স্টেটে যে প্রসেসগুলো আছে সেই লিস্ট একটু চেঞ্জ হবে, তখনই আসলে তুমি স্কেডিউলিং ডিসিশন নিতে পারো। ঠিক আছে? সো সেই কেসগুলো কখন কখন হতে পারে? যখন একটা প্রসেস তুমি ক্রিয়েট করছো, নতুন একটা প্রসেস তুমি বানাইলা, সো তুমি তখন প্যারেন্টটা রান করবা নাকি চাইল্ডটা রান করবা, এই ব্যাপারে তুমি ডিসাইড করতে পারো। যখন একটা প্রসেস এক্সিট করে ফেললো, ওই প্রসেসটা শেষ, ওই প্রসেসটা রান করছে না, সো তখন তুমি অবভিয়াসলি তোমাকে অন্য কোনো প্রসেস রান করতে হবে। যখন একটা প্রসেস ব্লক হয়, প্রসেসগুলা ইনপুট আউটপুটের জন্য ব্লক হতে পারে, অথবা সেমাফোরের উপরে ডাউন কল করে ব্লক হয়ে যেতে পারে। যখন কোনো একটা প্রসেস ব্লক হয় তখন অন্য কোনো একটা সার্টেন প্রসেস নিয়ে তাকে রান করা লাগবে। উল্টাটাও আবার সত্য, যখন তুমি ব্লক হয়ে গেছিল তখন ওকে বাদ দিয়ে অন্য কাউকে রান করছিলা, এই ব্লক থেকে তো সে আনব্লক হবে কোনো না কোনো একটা টাইমে, তাই না? এই ব্লক থেকে সে কোনো না কোনো একটা সময় আবার রেডি স্টেটে আসবে। সো এই যেই আইওর জন্য ওয়েট করছিল, অথবা সেই আইও ফিনিশ হয়ে যেতে পারে, অথবা যে সেমাফোরের জন্য সে ব্লক হয়ে গেছিল সেই সেমাফোরের উপরে অন্য কেউ আপ কল করতে পারে। যেভাবেই হোক না কেন একটা ব্লক প্রসেস এখন রেডি স্টেটে আসতে পারে। তখন তুমি তোমার সামনে একটা কোশ্চেন হচ্ছে, তোমাকে ডিসাইড করতে হবে যে কোন প্রসেসটা এখন রান করবে, যে প্রসেসটা চলতেছিল সেটা, নাকি নতুন যে প্রসেসটা রেডি হয়ে গেল সেটা, নাকি থার্ড অন্য কোনো আরেকটা প্রসেস। ঠিক আছে? সো এই টাইম গুলাতে আমাদেরকে ডিসাইড করতে হতে পারে যে আমরা এখন কোন প্রসেসটাকে রান করতে দিতে চাই। তো স্কেডিউলার যেই অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা ইনভোক হয় সাধারণত হচ্ছে আহ, কিছু সংখ্যক ক্লক ইন্টারাপ্ট পরপর। মনে করো তোমার সামনে একটা ক্লক আছে সিপিইউ তে, সেই ক্লক হচ্ছে ধরো 60 হার্জ। সো 60 হার্জ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 60টা ক্লক ইন্টারাপ্ট সে দিতে পারে। সো প্রত্যেকটা ক্লক এর পর হয়তো তুমি ডিসাইড করতে পারো যে তুমি এখন স্কেডিউলিং ডিসিশন নিবা নাকি নিবা না। ঠিক আছে? সো প্রতি কে তম ক্লক ইন্টারাপ্ট এর সময়ে তুমি ডিসাইড করতে পারো যে তুমি কি স্কেডিউল করবা কিনা। তো এই ক্লক ইন্টারাপ্টকে স্কেডিউলিং অ্যালগোরিদম গুলা কিভাবে হ্যান্ডেল করে তার উপর বেস করে একটা স্কেডিউলার অথবা একটা স্কেডিউলিং অ্যালগোরিদম দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্রিএমপ্টিভ স্কেডিউলিং অ্যালগোরিদম, আর একটা হচ্ছে নন প্রিএমপ্টিভ স্কেডিউলিং অ্যালগোরিদম। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের বেশ বড় একটা কোর কনসেপ্ট, প্রিএম্পশন। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে প্রিএম্পশন। প্রিএম্পশন শব্দটার মানে হচ্ছে যে তোমার কাছে কিছু একটা ছিল, জোর করে তোমার কাছ থেকে আমি নিয়ে নিলাম, প্রিএমটিভ ভাবে তোমার কাছ থেকে আমি একটা জিনিস ছিনিয়ে নিলাম, এটাকে বলি হচ্ছে আমরা প্রিএম্পশন। প্রিএম্পশন মানে হচ্ছে জোর করে ছিনিয়ে নেওয়া। ঠিক আছে? সো প্রিএমটিভ অ্যালগোরিদম কি করে? সে এই এই কাজটাই করে যে সে কোনো একটা প্রসেসকে ম্যাক্সিমাম কোনো একটা টাইম সে রান করতে দেয়, এরপরে সিপিইউ ওর কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়, ফোর্সিবলি সিপিইউ ওই প্রসেসের কাছ থেকে জোর করে নিয়ে নেয়,
এবং অন্য কোনো একটা প্রসেসকে দেয়। এই কাজটা কেন করে? তার কারণ হচ্ছে স্কেডিউলারের কাজই হচ্ছে এই ফেয়ারনেসটা এনশিওর করা, ঠিক আছে? ফেয়ারনেস এনশিওর করতে হয় একটা স্কেডিউলারকে। নন প্রিএমটিভ কি? নন প্রিএমটিভ হচ্ছে তোমার কাছ থেকে আমি সিপিইউ ছিনিয়ে নিব না, তুমি তোমার মতো রান করবা, তুমি যতক্ষণ দরকার রান করে যখন সিপিইউ তুমি ছেড়ে দিবা তখনই কেবলমাত্র সেই সিপিইউতে অন্য আরেকজনকে এনে বসিয়ে সেই প্রসেসটাকে রান করা হবে, ঠিক আছে? সো ক্লক ইন্টারাপ্টের সময় প্রতি কে তম ক্লক ইন্টারাপ্টে গিয়ে একটা স্কেডিউলার কি প্রিএমটিভলি সিপিইউ ছিনিয়ে নিচ্ছে নাকি নিচ্ছে না তার উপর বেস করে একটা স্কেডিউলার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ। যে সমস্ত সিস্টেমে ক্লক ইন্টারাপ্ট নাই, ক্লক ক্লক একটা একটা সিস্টেমের ক্লক হচ্ছে মানে ওখানে একটা অসিলেটর থাকে, অসিলেটরটা সার্টেন টাইম পর পর একটা করে ইন্টারাপ্ট ইস্যু করতে থাকে। সো যে সমস্ত সিস্টেমে এই অসিলেটরটা নাই অথবা ক্লক নাই সেই সমস্ত সিস্টেমে অবশ্যই নন প্রিএমটিভ স্কেডিউলার আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেখানে আসলে আর কোনো অপশন নাই। ওকে, নানান রকম সিস্টেমে আসলে স্কেডিউলার কম্পিউটার সায়েন্টিস্টদেরকে ডিজাইন করতে হয়। ব্যাচ সিস্টেম হতে পারে, ইন্টারেক্টিভ সিস্টেম হতে পারে, অথবা রিয়েল টাইম সিস্টেম হইতে পারে। তো এক এক রকম সিস্টেমের গোল আসলে ডিফারেন্ট, এই কারণে বিভিন্ন রকম সিস্টেমের মধ্যে যেই স্কেডিউলার থাকে সেই স্কেডিউলার গুলার গোলও আসলে ডিফারেন্ট হয়, ঠিক আছে? সো আমরা এই স্লাইডটাতে সেই বিভিন্ন রকম সিস্টেম এবং কারেসপন্ডিং স্কেডিউলারের গোলগুলা নিয়ে একটু ডিসকাস করতে চাই। সো আমরা প্রথমেই দেখছি হচ্ছে ব্যাচ সিস্টেম। সো ব্যাচ সিস্টেম হচ্ছে ওই মেইন ফ্রেম কম্পিউটার গুলার কথা যেটা বললাম, এটাই হচ্ছে ব্যাচ সিস্টেম। ব্যাচ সিস্টেমে ইউজুয়ালি ইউজার থাকে না, ঠিক আছে? মাল্টিপল ইউজার হয় না। এখানে বড় বড় ব্যাচ জব সাবমিট করা হয়, ঠিক আছে? যেমন এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ইয়ার ব্যাংকের, অথবা কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে মানুষজন নানান রকম সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে, সেগুলো নিয়ে তারপরে হচ্ছে তাকে অনেক বড় বড় প্রসেসিং চালাইতে হয়, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ব্যাচ সিস্টেম। ব্যাচ সিস্টেমে কোনো ইউজার নাই, এবং ইউজার নাই বলে নন প্রিএমটিভ অ্যালগোরিদম আসলে বেশ ওকে। নন প্রিএমটিভ ওকে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এরকম যে ব্যাচ, সরি, পরের স্লাইডে চলে গেছি আমরা। ব্যাচ সিস্টেমে যেটা হয় যে ব্যাচ সিস্টেমে একটা বিশাল কম্পিউটার, সেখানে অনেক বড় বড় প্রসেসিং তোমাকে চালাইতে হবে, ঠিক আছে? বিশাল বড় বড় প্রসেসিং, এবং প্রসেসিং গুলো এত বড় যে সেগুলো রান হতে অনেক পাওয়ারফুল কম্পিউটারের একদিন দুই দিন এরকম সময়ও লেগে যেতে পারে, ঠিক আছে? তো এখানে আহ, পুরো ব্যাপারটা আসলে এত বেশি কমপ্লিকেটেড যে এবং তোমাকে এত বেশি পরিমাণ প্রসেসিং করতে হবে যে তোমার সামনে ধরো 10টা প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসই অনেক হেভি হেভি প্রসেস, প্রত্যেকটা প্রসেসই রান করতে ধরো একদিন করে টাইম লাগে এরকম। তুমি যদি এর মাঝে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ করতে থাকো, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, একটা প্রসেস থেকে অন্য আরেকটা প্রসেসে সুইচ করাকে আমরা বলি হচ্ছে কনটেক্সট সুইচ করা। এবং এই কনটেক্সট সুইচ বেশ জটিল ছিল, তাই না? একটা প্রসেস থেকে অন্য আরেকটা প্রসেসে কনটেক্সট সুইচ করা বেশ কস্টলি একটা অপারেশন ছিল। এটা যত কমানো যায় তত ভালো, তাই না? এটা যত কমাতে পারবা তুমি তত বেশি হচ্ছে প্রসেস গুলা চলে, সিপিইউ টাইম ইউটিলাইজ হইতে থাকবে, তাই না? তুমি যদি খুব বেশি বেশি ইয়ে করো, সুইচিং করতে থাকো, খুব বেশি বেশি যদি প্রসেসগুলোর মাঝে সিপিইউ এদিক সেদিক করতে থাকো, তাহলে যে সমস্যাটা হবে যে তুমি সারা সময়, পুরোটা সময় খালি এক প্রসেস থেকে আরেকটা প্রসেসে কনটেক্সট সুইচ করতেছো, প্রসেসগুলো রানই করতে পারতেছে না, ঠিক আছে? সো ব্যাচ সিস্টেমে যেহেতু কখন
এই প্রসেসিং গুলো শেষ হচ্ছে, তাতে কোনো কিছু আসে যায় না, এফিশিয়েন্টলি রান হইলেই হইলো। এই কারণে নন প্রিএমপ্টিভ অ্যালগোরিদম গুলা বেশ ভালো কাজ করে আর কি ব্যাচ সিস্টেমে। ঠিক আছে, ইন্টারেক্টিভ সিস্টেমে ব্যাপারটা আসলে সেটা না। যেমন ইন্টারেক্টিভ সিস্টেম হচ্ছে এক ধরনের সার্ভার, এক ধরনের সার্ভার আছে। সার্ভারের মধ্যে তুমি যখন কানেক্টেড হলা, তোমার সাথে তোমার আরো 10-15 জন বন্ধু কানেক্টেড হলো, এই মাল্টিপল ইউজার সিনারিওতে রেসপন্স টাইমটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেসপন্স টাইম খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা প্রসেস চালু করছো, আরো 10 জন আরো 10টা প্রসেস চালু করছে, প্রত্যেকটা প্রসেস যেন অল্প সময়ের মধ্যেই তাদের ইউজারকে বলতে পারে যে আমি কিছুটা প্রগ্রেস করছি। এই ব্যাপারটাই হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম আর শেষ হয়ে যাওয়া এক্সিকিউশন টাইম সেটা কিন্তু সেম না। ঠিক আছে, তোমার পুরো প্রোগ্রামটা রান হইতে 10 মিনিট লাগতে পারে, কিন্তু তুমি যদি 2 মিনিটের মাথায় বলো যে আমার একটু প্রগ্রেস হয়েছে, তাহলে ইউজার একটু খুশি হয়, তাই না? সো এই যে তুমি বললা যে আমার একটু প্রগ্রেস হয়েছে, এটাকেই আমরা বলি হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম আর পুরো প্রসেস শেষ হওয়ার টাইম, এই দুইটা আসলে একটু আলাদা ব্যাপার। কেমন? সো এইখানে যেহেতু মাল্টিপল ইউজার আছে এবং সবাইকেই তোমার একটু প্রগ্রেস সম্পর্কে রিপোর্ট করা লাগবে, সে কারণে প্রিএম্পশন এখানে এসেনশিয়াল। প্রিএম্পশনটা অবশ্যই করতে হবে। আর ফাইনালি হচ্ছে রিয়েল টাইম সিস্টেম। রিয়েল টাইম সিস্টেম হচ্ছে ডেডলাইন ওরিয়েন্টেড। ঠিক আছে, রিয়েল টাইম সিস্টেমের সঙ্গে আমাদের নিজেদের অডলি খুব মিল আছে। আমরা স্টুডেন্টরা অথবা টিচাররা আমরা খুব ডেডলাইন ওরিয়েন্টেড হই, তাই না? তোমাকে একটা অফলাইন দেওয়া হইলো, সেটা 1 মাস আগে দিলেও তুমি ডেডলাইনে 2 দিন আগে কাজ করবা, সেটা 2 দিন আগে দিলেও তুমি ডেডলাইনে 2 দিন আগে কাজ করবা। সো রিয়েল টাইম সিস্টেম হচ্ছে এরকম ডেডলাইন ওরিয়েন্টেড। ডেডলাইন ওরিয়েন্টেড মানে কি, তাকে ডেডলাইন মিট করা লাগবে। যেমন মনে করো যে ধরো কোনো একটা তুমি এরকম একটা সিস্টেম বানাইছো যে সারা বাংলাদেশের 64টা, আমি তো জানি না আসলে এখন জেলা কয়টা, ধরে নিলাম 64টা, 64টা জেলার প্রত্যেকটা জেলার থেকে এনভায়রনমেন্টাল ডেটা আসে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে ধরো ধুলাবালির পরিমাণ কত, অক্সিজেন কত, কার্বন ডাই অক্সাইড কত, বাতাসের পরিমাণ, সেইগুলো হচ্ছে সে মেজার করে তোমাকে পাঠায়। এইগুলা তোমাকে প্রসেস করা লাগবে। ঠিক আছে, সো তুমি যদি সেটা প্রতি সেকেন্ডে না করো, তাহলে যেটা হবে, তুমি 5 সেকেন্ড লেট করলা, এই মাঝের 5 সেকেন্ডের ডেটা আসলে হারায় যাবে, তাই না? সো এই রিয়েল টাইম সিস্টেম গুলাকে এই ডেডলাইনটা মিট করতে হয়, তাই না? তুমি একজন স্টুডেন্ট, প্রতি সপ্তাহে তোমাকে অফলাইন দেওয়া হয়, প্রতি সপ্তাহে তোমাকে সাবমিট করা লাগবে। সেটা যদি না করো, তাহলে ওই অ্যাসাইনমেন্টে তুমি আসলে মার্ক পাবা না, তাই না? এরকম আর কি। সো বিষয়টা হচ্ছে এরকম যে রিয়েল টাইম সিস্টেম গুলাকে ডেডলাইন ওরিয়েন্টেড হইতে হয়, তাকে ডেডলাইনটা মিট করতে হয়, তার গোল হচ্ছে সেটা। সো যে স্কেজুলিং অ্যালগোরিদম গুলা আমরা ডিজাইন করি, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়াররা অথবা কম্পিউটার সায়েন্টিস্টরা, সেই স্কেজুলিং অ্যালগোরিদমের গোল কোন সিস্টেমের জন্য বানানো হচ্ছে তার উপরেও বেশ আহ, বড় ভাব করে নির্ভর করে। সব সিস্টেমই চায় ফেয়ারনেস ইনশিওর করতে। ঠিক আছে, সো ফেয়ারনেস মানে হচ্ছে সবগুলো প্রসেস যেন কম বেশি সমান সিপিইউ পায়। পলিসিটা তারা সবাই এনফোর্স করতে চায়। যেমন ধরো ব্যাচ সিস্টেম, একটা ব্যাচ সিস্টেমে তুমি মনে করো এন্ড অফ দা ইয়ার রান করছো, সেটা রান হইতে ধরো প্রায় 30 ঘন্টা টাইম লাগবে। তো আমরা বলছি যে এইখানে প্রসেস সুইচ করাটা বেশ কস্টলি, এই কারণে আমরা প্রসেস সুইচ করতে চাই না। কিন্তু একটা ব্যাংকের মধ্যে মনে করো এখন সিকিউরিটি এনশিওর করার জন্য কোনো একটা প্রসেস চালু হইতে চায়, ওই প্রসেসটা রান না হইলে সিকিউরিটি বলে কোনো কিছু থাকবে না আবার ওই ব্যাংকে। তো তখন আসলে তোমার কি করতে হবে? তুমি কি তখন কোন কাস্টমারের, কোন ক্লায়েন্টের ইন্টারেস্ট সারা বছরে কত হয়েছে সেটা তুমি ক্যালকুলেট করবা, নাকি তুমি সিকিউরিটি এনশিওর করবা? অবশ্যই আমরা সিকিউরিটি এনশিওর করার জন্য যে স্ক্রিপ্ট সেটা রান করব, তাই না? সো পলিসি এনফোর্স করতে হয় প্রত্যেকটা সিস্টেমকেই, এবং প্রত্যেকটা সিস্টেম একটা ব্যালেন্স চায়। ব্যালেন্স মানে হচ্ছে যে আহ, ওই কম্পিউটারের যে যত রিসোর্স আছে সব রিসোর্স যেন ইউজ হয়। ঠিক আছে,
সব রিসোর্স ইউজ হয় কথাটার মানে কি, মানে হচ্ছে যে খালি সিপিইউ ইউজ হচ্ছে, কোনো ইনপুট আউটপুট ডিভাইস ইউজ হচ্ছে না, এরকম যেন না হয়। ব্যাচ সিস্টেমের মধ্যে মূলত ফোকাস থাকে থ্রুপুট এনশিওর করা। থ্রুপুট মানে হচ্ছে এক ইউনিট টাইমে কি পরিমাণ কাজ হলো। সো আমরা চাই হচ্ছে থ্রুপুটটা ম্যাক্সিমাইজ করতে। থ্রুপুট ম্যাক্সিমাইজ করার কথাটা মানে কি, যে ইউনিট টাইমে কি পরিমাণ কাজ হলো সেটা ম্যাক্সিমাইজ করা। সে কারণেই প্রসেস সুইচিং ব্যাচ সিস্টেমের ক্ষেত্রে একটু বেশি কস্টলি। ব্যাচ সিস্টেমে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা কমাতে চাই। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে কোনো একটা প্রসেস, সেটা তুমি ইস্যু করলা ধরো 10 সেকেন্ডের মাথায়, আর সেটা শেষ হয়েছে 15 সেকেন্ডের মাথায়, তাহলে এই টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 5 সেকেন্ড। নট নেসেসারিলি 5 সেকেন্ড ধরেই সে রান করছে, হয়তো তাকে রান হইতে মাত্র 2 সেকেন্ড টাইম লাগে, বাট অন্যান্য প্রসেসের জন্য তার সময়টা লাগছে 5 সেকেন্ড। সো কোন একটা প্রসেস অপারেটিং সিস্টেমের কাছে তুমি সাবমিট করলা, সেই সময় থেকে শুরু করে প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত যে টাইম, এটাকে আমরা বলি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এই আর আরেকটা মেজারমেন্ট হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ তার লাইফ টাইমের কত সময় প্রসেসের উপরে থাকে, প্রসেসগুলো রান করার মধ্যে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। ঠিক আছে? সো ব্যাচ সিস্টেমে যেই স্কেজুলার থাকে তারা হচ্ছে এই তিনটা জিনিস তারা একটু বাড়াতে চায়: থ্রুপুট, টার্ন অ্যারাউন্ড টাইম এবং সিপিইউ ইউটিলাইজেশন। ইন্টারেক্টিভ সিস্টেমের ক্ষেত্রে সিনারিওটা একটু আলাদা, আমরা আগেই বলছি। এইখানে আমরা চাই হচ্ছে রেসপন্স টাইমটা কমাতে, যেটা আমরা অলরেডি বলে ফেললাম। আরেকটা ব্যাপার আমরা ইনশিওর করতে চাই, সেটা হচ্ছে প্রপোর্শনালিটি। প্রপোর্শনালিটি মানে কি? প্রপোর্শনালিটি মানে হচ্ছে যে আমরা ধরো যে আমরা গুগল ড্রাইভে কোনো একটা আহ, বড় কোনো একটা ফাইল আপলোড করতেছি, ধরা যাক সেটা হচ্ছে ধরো 500 মেগাবাইট। সো তুমি 500 মেগাবাইট ফাইল যখন আপলোড করবা, সেটা অবভিয়াসলি 10 মেগাবাইট ফাইল আপলোড করার সময়ের থেকে আলাদা, তাই না? 10 মেগাবাইটের একটা ফাইল আপলোড করতে হয়তো 10 সেকেন্ড টাইম লাগবে, 500 মেগাবাইটের একটা ফাইল আপলোড করতে গিয়ে আরো অনেক বেশি টাইম লাগবে, তাই না? সো এই যে সেন্স আছে তোমার মধ্যে, এটাই হচ্ছে প্রপোর্শনালিটি। তো তুমি মনে করো একটা ফাইল আপলোড করতে দিলা, সময় লাগতেছে, তুমি সেটার সাথে তুমি মেনে নিচ্ছ, তাতে তোমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি ধরো বললা যে আমি এখন লগ আউট করব, লগ আউট করতে যদি এখন 30 মিনিট লাগায় একটা সিস্টেম, তখন তুমি অবশ্যই অধৈর্য হয়ে যাবে, তাই না? কম্পিউটার যারা ইউজ করে তারা ইউজুয়ালি খুব হারির মধ্যে থাকে, তারা তর সইছে না, এরকম একটা ব্যাপারে থাকে। সো ইন্টারেক্টিভ সিস্টেমে প্রপোর্শনালিটিটা এই কারণে এনশিওর করতে হয়, এবং স্কেজুলারকে প্রপোর্শনালিটি এনশিওর করার জন্য যেই সমস্ত প্রসেস আছে সেইগুলো হয়তো তাকে রান করতে হয়, তাই না? একটা প্রসেস হ্যাং হয়ে আছে, তখন তুমি টাস্ক ম্যানেজার রান দিলা, টাস্ক ম্যানেজারও আসতেছে না, তখন তো তোমার মাথা খারাপ হয়ে যাবে, এরকম আর কি। আর রিয়েল টাইম সিস্টেমের গোল হচ্ছে ডেডলাইন মিট করা, প্রেডিক্টেবিলিটি এনশিওর করা। প্রেডিক্টেবিলিটি মানে হচ্ছে যে ওই সমস্ত প্রসেস তোমাকে রান করতে হবে যেন তোমার রিয়েল টাইম সিস্টেমটা আনপ্রেডিক্টেবল বিহেভ না করে। ঠিক আছে? আনপ্রেডিক্টেবল কখন হয়? যেমন মনে করো অডিও প্রসেসর, অডিও তুমি প্রসেস করতেছো, তুমি ধরো তোমার গিটারের কাছ থেকে তুমি একটা গিটার বাজাইতে পারো, গিটারের থেকে একটা আউটপুট দিয়ে প্রসেসর হয়ে অ্যাম্পের মতো দিছো। সো এই যে প্রসেসর, সেই প্রসেসরের মধ্যে যে সিস্টেমটা আছে, গিটারের প্রসেসর, ইলেকট্রিক গিটার বা ইলেকট্রিক গিটারের যে প্রসেসরটা আছে, সেটা অবশ্যই একটা রিয়েল টাইম সিস্টেম, তাই না? যে সাউন্ড আসতেছে, সেই সাউন্ডটা সাথে সাথে তাকে প্রসেস করে অ্যাম্পলিফায়ারের মধ্যে পাঠিয়ে দেওয়া লাগবে। তো এটা যদি তুমি করতে বেশি টাইম নাও, তাহলে সাউন্ড কিন্তু উল্টাপাল্টা আসবে, তাই না? সো এই কারণে ওই সিস্টেমটাকে যেন সব তুমি সি সি শার্প নোট যখন বাজাবা, সি শার্প নোট যেন সি শার্প নোটের মতোই সাউন্ড হয়, সেই কারণে সে যেন অডিও প্রসেসরটা যেন কারেক্ট টাইমে সে এক্সিকিউটেড হয়, সেইটা ওই ওই রিয়েল টাইম সিস্টেমের স্কেজুলারকে এনশিওর করতে হবে। ঠিক আছে? সো এটাকে বলা হয় হচ্ছে প্রেডিক্টেবিলিটি। রিয়েল টাইম সিস্টেমকে প্রেডিক্টেবিলিটি এনশিওর করতে হয়। এই তো বিভিন্ন রকম সিস্টেমের বিভিন্ন রকম গোল,
এবং ওই সিস্টেমের স্কেজুলারকে ওই গোলগুলো ইনশিওর করার জন্য তাকে স্কেজুলিং ডিসিশন নিতে হয়। ঠিক আছে, সো আমরা বিভিন্ন রকম অ্যালগরিদম অ্যাকচুয়ালি হয়তো আগামীকাল দেখা স্টার্ট করব। আজকের ক্লাসের সময়টা আসলে এখানে শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।